আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। 23 জুন 2018। দিনটি ছিল শনিবার। থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশে স্থানীয় জুনিয়র ফুটবল টিম ওয়াইল্ড বোর্ডস তাদের রোজকার প্র্যাকটিস শেষ করেছে। কিন্তু সেদিন বাড়ি ফেরার বদলে কোচ এবং খেলোয়াড়দের মাথায় চাপল নতুন এক অ্যাডভেঞ্চারের নেশা। ঠিক হলো তারা কাছের রহস্যময় থাম লুয়াং গুহাটি ঘুরে দেখবে। 25 বছর বয়সী সহকারী কোচ একাবল চান্তাংয়ের সাথে 11 থেকে 16 বছর বয়সী 12 জন কিশোর বেরিয়ে পড়ল সেই অজানার উদ্দেশ্যে। ভাগ্যক্রমে টিমের 2 জন সদস্য তাদের সাথে যেতে পারেনি। একজনের সাইকেল ছিল না, আর অন্যজনের বাড়িতে হোমওয়ার্কের তাড়া ছিল। তাই কোচ সহ মোট 13 জন রওনা দিল সেই গুহার পথে, যার খবর তাদের পরিবারের কারোরই জানা ছিল না। সাইকেল আর ব্যাগ গুহার মুখে রেখে তারা যখন ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে, তখন তাদের চোখে পড়ল গুহার বাইরে থাকা সেই সতর্ক বার্তা, যেখানে স্পষ্ট লেখা ছিল জুলাই থেকে অক্টোবর মাসে গুহায় প্রবেশ নিষেধ, কারণ বর্ষাকালে গুহার ভেতরটা পানিতে ডুবে যায়। কিন্তু কোচ দেখল দিনটি ছিল 23 জুন, আর সাধারণত জুলাইয়ের শেষের দিকে বৃষ্টি হয়। আকাশ পরিষ্কার দেখে কোচ ভাবলেন বিপদের কোনো আশঙ্কা নেই। তাদের পরিকল্পনা ছিল খুবই সামান্য, মাত্র 1 ঘন্টা গুহাটা ঘুরে দেখবে, তারপর রাত হওয়ার আগেই যে যার বাড়ি ফিরে যাবে। কিন্তু প্রকৃতির খেলা বোঝা বড় দায়। তারা গুহার একটু গভীরে যেতেই বাহিরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। থামলুয়াং গুহাটি দই নাং নং পাহাড়ের ঠিক নিচেই অবস্থিত, তাই পাহাড়ের সব পানি ঝর্ণার মতো সোজা গুহার ভেতরে ঢুকতে শুরু করলো। গুহার অনেক গভীরে থাকায় বাইরের সেই প্রলয়ঙ্করী বৃষ্টির গর্জন তারা শুনতেই পায়নি, বুঝতেই পারেনি কি ভয়াবহ বিপদ তাদের গ্রাস করতে আসছে। যখন বুঝতে পারলো, ততক্ষণে পানি তাদের নাগালের মধ্যে চলে এসেছে। কোচ একাপোল বুঝতে পারলেন পানি না কমা পর্যন্ত বের হওয়ার আর কোনো পথ নেই। উল্টো পানি বাড়তে থাকায় তারা বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে গুহার আরও গভীরে অন্ধকারের দিকে পিছিয়ে যেতে লাগলেন। অবশেষে তারা এমন এক উঁচু জায়গায় পৌঁছালেন যা পানির স্তর থেকে 14 ফুট উপরে ছিল। নিরাপদ ভেবে তারা সেখানে আশ্রয় নিলেন, আর সেই সাথে তারা আটকা পড়ে গেল এই গুহার ভেতরে। তারা তখন জানে না তারা কি বেঁচে ফিরবে নাকি মারা পড়বে এই অন্ধকার কুঠুরিতে। এদিকে রাত গভীর হচ্ছে, অথচ সন্তানদের দেখা নেই। অভিভাবকদের দুশ্চিন্তা তখন চরমে। অস্থির হয়ে সবাই হেড কোচকে ফোন করা শুরু করলেন। কোচ ফোন হাতে নিয়ে চমকে গেলেন। স্ক্রিনে 20টি মিস কল। তিনি তড়িঘড়ি করে সহকারী কোচ একাবল আর বাকি বাচ্চাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু সব চেষ্টায় ব্যর্থ। ও পাশে শুধুই নীরবতা। অবশেষে সংপন নামের সেই ছেলেটির সাথে যোগাযোগ হলো, যে সাইকেল না থাকায় দলের সাথে যেতে পারেনি। তার কাছ থেকেই পাওয়া গেল সেই আঁতকে ওঠার মতো খবর, সবাই মিলে থাম লুয়াং গুহা দেখতে গেছে। 23 জুনের সেই রাতে বাইরে তখন প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টি। হেড কোচ কোনো মতে গুহার প্রবেশ মুখে পৌঁছালেন। সেখানে গিয়ে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। গুহার বাইরে পড়ে আছে ছেলেদের সাইকেল আর ব্যাগ, কিন্তু মানুষগুলো নেই। চোখের সামনেই গুহার ভেতরে হু হু করে পানি ঢুকছে, আর বাচ্চারা ভেতরে আটকা পড়ে আছে। কাল বিলম্ব না করে তিনি পুলিশ আর জরুরি সেবায় খবর দিলেন। দেখতে দেখতে সেখানে অভিভাবকদের ভিড় জমতে শুরু করলো। বাতাসের বেগে খবরটি শুধু থাইল্যান্ড নয়, ছড়িয়ে পড়ল পুরো বিশ্বে। থাম লুয়াং গুহায় 13 জন মানুষ আটকা পড়েছে। থাইল্যান্ডের এলিট নেভি সিল টিম, মিডিয়ার গাড়ি আর অ্যাম্বুলেন্সের সাইরেনে ভারী হয়ে উঠল বাতাস। মুহূর্তের মধ্যে সেই নির্জন পাহাড়ি এলাকাটি যেন এক ব্যস্ত ছোট শহরে পরিণত হয়ে গেল। সেই সাথে শুরু হয়ে গেল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উদ্ধার অভিযান। 18 দিন ধরে চলতে থাকে এই রোমহর্ষক উদ্ধার অভিযান। তাদের সাথে কি ঘটেছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল, আমরা আজ সেটিই দেখতে চলেছি। সানগট নামের এই ব্যক্তিটি সবার প্রথমে খবর পেয়ে গুহার সামনে গিয়েছিলেন। সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল। রাত 9টায় আমি একটা কল পাই যে এলাকার কিছু ছেলে হারিয়ে গেছে। তারা নাকি ফুটবল খেলে গুহার দিকে যায়। আমি সাথে সাথে গুহার কাছে যাই। লাইট জ্বালিয়ে দেখি সেখানে তাদের সাইকেল আর ব্যাগগুলো ছিল। খবরটি শুনে আমি আর আমার পরিবার অনেক কান্নাকাটি করি। আমি চিন্তা করলাম রোম অনেক বিপদে আছে। একটি যুব ফুটবল দলের 12 জন সদস্য এবং তাদের কোচ নিখোঁজ। ধারণা করা হচ্ছে তারা মাটির নিচে গুহায় আটকা পড়েছে। তারা যেখানে আটকা ছিল সেই স্থানটির নাম দেওয়া হয় চেম্বার 9 নামে। চেম্বার 9 থেকে একটু আগে এটি হলো স্যাম ইয়েক জংশন।
মংস সিরিজ নামের আরেকটি সুড়ঙ্গ এখানে মূল গুহার সাথে মিশেছে। বর্ষাকালে যখন এই গুহাগুলো পানিতে ভরে যায় তখন স্যাম ইয়েক দুটি ভূগর্ভস্থ নদীর মিলনস্থলে পরিণত হয়। চুনা পাথরের পাহাড়ের ফাটল আর নালা দিয়ে পানি থামলুয়াং গুহায় প্রবেশ করে। এই পাহাড়টা একটা বড় স্পঞ্জের মতো। বর্ষাকালে থামলুয়াং গুহার ভেতর দিয়ে বিশাল পরিমাণ পানি প্রবাহিত হয়, অনেকটা একটা বড় নদীর মতো। বৃষ্টি পড়তেই থাকলো, পানির স্তর আরও বাড়ল। ছেলেদের বাধ্য হয়ে আরও গভীরে উঁচু জায়গার খোঁজে যেতে হলো। স্যাম ইয়েক হলো এই গল্পের মূল কেন্দ্রবিন্দু এবং 3D মডেল পরিষ্কারভাবে দেখাচ্ছে কিভাবে পানি গুহাটি ডুবিয়ে দিয়েছিল এবং ছেলেদের আটকে ফেলেছিল। কোচ একাপোলের আশা ছিল সকাল হলে হয়তো পানি কমে যাবে আর তারা বেরিয়ে আসতে পারবে, কিন্তু সকাল হলো ঠিকই, পানি কমলো না। তাদের সাথে এক টুকরো খাবারও ছিল না, কারণ পরিকল্পনা তো ছিল মাত্র 1 ঘন্টার। তবে ভাগ্যের ব্যাপার হলো কোচ একাপোল আগে একজন বৌদ্ধ ভিক্ষু বা মঙ্ক ছিলেন। দীর্ঘ সময় না খেয়ে থাকার কঠিন অভ্যাস ছিল তার। এই চরম বিপদের মুহূর্তে তিনি ভেঙে না পড়ে বাচ্চাদের অভয় দিলেন। তিনি তাদের শেখালেন কিভাবে মেডিটেশন বা ধ্যান করতে হয়, বুঝিয়ে দিলেন বিশেষ কায়দায় শ্বাস নেওয়ার কৌশল, যাতে শরীরের শক্তি কম খরচ হয় এবং অক্সিজেনের অভাব না হয়। উদ্ধারকারীরা পৌঁছানো পর্যন্ত এই ধ্যানের শক্তি ছিল তাদের একমাত্র ভরসা। দিশাহারা স্থানীয় কর্মকর্তারা দেশের সেরা ডুবুরিদের ডাকলেন। এরা হলো থাই নেভি সিল, কিন্তু ক্রমাগত বাড়তে থাকা পানি আর তীব্র স্রোত তাদের পিছু হটতে বাধ্য করল। মাটির উপরে গুহা অনুসন্ধানকারীদের দল পাহাড়ে চষে বেড়াচ্ছিল, উপর থেকে ঢোকার কোনো পথ পাওয়ার আশায়। খোঁজাখুঁজি জোরদার হচ্ছিল। এভাবে তারা 9 দিন ব্যাপী চেষ্টা করতে থাকে এবং ঠিক 9ম দিনে আসলে একটি সাফল্য। বৈদ্যুতিক পাম্প দিয়ে পানির স্তর কমানো হলো। নেভি সিলের ডুব দেওয়ার মতো নিরাপদ অবস্থা তৈরি হলো। তারা জীবনের চিহ্ন খুঁজতে গভীরে গেল এবং ফিরে আসার পথ চিনতে একটি গাইডলাইন বা দড়ি নিয়ে গেল। আমরা আসলে জানতাম না ছেলেরা ঠিক কোথায় আছে। আমার মনে হয়েছিল সেই মুহূর্তে তাদের বেঁচে থাকার চেয়ে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। ডুবুরি দল দিনের পর দিন ধরে প্লাবিত গুহায় তল্লাশি চালাচ্ছে। 2 জন ব্রিটিশ গুহা ডুবুরি তাদের সাথে যোগ দেন এবং আরও গাইডলাইন বা দড়ি পাততে সাহায্য করেন। 10তম দিনে তারা আবার চেষ্টা করতে থাকেন, এগিয়ে যেতে থাকেন যতটা গভীরে যাওয়া যায়। তাদের মনে একটাই চিন্তা, না জানে ছেলেগুলো এখন কেমন আছে অথবা বেঁচে আছে কিনা। তারপর হঠাৎ 1.5 মাইল ভিতরে, হ্যাঁ, তারা বেঁচে আছে। 10 দিন ধরে বেঁচে আছে, কোনো প্রকারের খাবার ছাড়া, শুধু ধ্যান আর প্রার্থনা করে। সেই সাথে গুহার দেওয়াল থেকে চুইয়ে পড়া পানি তারা পান করেছে এই কয়েকদিন। শুধু কয়েক ঘন্টার মধ্যেই থাই নেভি সিল খাবার, ঔষধ এবং হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচার জন্য ফয়েল কম্বল পৌঁছে দেয়। কিন্তু সবার মনে একটাই চিন্তা ছিল। আমরা খুব দ্রুত বুঝতে পারলাম যে আমাদের সমস্যা কেবল শুরু হয়েছে। তাদের খুঁজে পাওয়া এক জিনিস আর উদ্ধার করা সবচেয়ে চিন্তার এখন। থাই কর্তৃপক্ষ একটি সহজ সমাধান খুঁজতে মরিয়া হয়ে গিয়েছে। তারা 3টি উপায় চিহ্নিত করেছে। 1, মৌসুমী বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা, যাতে ছেলেরা শুকনো গুহা দিয়ে হেঁটে বের হতে পারে, কিন্তু তাতে কয়েক মাস লেগে যাবে। 2, ওপর থেকে গুহায় ঢোকার জন্য অন্য কোনো পথ খোঁজা, কিন্তু 1 সপ্তাহ ধরে পাহাড়ে তল্লাশি চালিয়ে কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। বাকি আর একটি উপায়, যা শুনতে সবচেয়ে ভয়ঙ্কর। গুহার তথ্যে একটি অদ্ভুত বিষয় দেখা যায়। ছেলেদের আশ্রয়ের সবচেয়ে উঁচু জায়গায় একটি ছোট গর্ত, যা 2.5 ফুট চওড়া এবং 9 ফুট লম্বা। পরে একটা বিষয় জানা যায় যে ছেলেরা সেখানে সুড়ঙ্গ খুঁড়ে বের হওয়ার চেষ্টা করছিল। এটা বিস্ময়কর। ছোট পাথরের হাতিয়ারগুলো এখনো সেখানে আছে, দেয়ালের গায়ে আঁচড়গুলো এখনো স্পষ্ট। তারা যখন খুঁড়ছিল তখন তাদের মনে কি চলছিল কে জানে, কারণ তারা জানতো না মাটির কত গভীরে তারা আছে। ওরা কি চেম্বার 9 থেকে খুঁড়ে বের হতে পারত? তারা মাটির কত গভীরে ছিল? ওরা ছিল গুহার মুখ থেকে 1.5 মাইল দূরে।
আর তাদের উপরে ছিল 2000 ফুট শক্ত পাথর। তাদের সুড়ঙ্গ খোঁড়া ছিল বৃথা একটা চেষ্টা। আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম যে শিশুদের বের করে আনার একমাত্র উপায় হলো সেই পথ, যে পথ দিয়ে তারা ঢুকেছিল। ডুবুরি দিয়ে উদ্ধারের সম্ভাবনাটা শুরু থেকেই ছিল বীভৎস। ছেলেরা 1.5 মাইল ভিতরে ছিল, কিন্তু তারা নিরাপদে আছে এবং ডুবুরিরা প্লাবিত সুড়ঙ্গ দিয়ে তাদের কাছে পৌঁছাতে পেরেছে। কিন্তু এখন সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে তাদের এখান থেকে বের করা। কিছু জায়গায় মাটির নিচে পানি ভর্তি খাল তৈরি হয়ে গিয়েছে, অন্য জায়গায় গুহা ছাদ পর্যন্ত প্লাবিত হয়ে গিয়েছে। পথটিকে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে, যা 5টি সেকশন বা সাম্প নামে পরিচিত করা হয়। চেম্বার 9 এর পাশেই ছিল সবচেয়ে দীর্ঘ সাম্প, যা 1000 ফুটেরও বেশি লম্বা, প্রায় 7টি অলিম্পিক সুইমিং পুলের সমান। সব মিলিয়ে ছেলেদের এবং তাদের নিরাপত্তার মাঝে ছিল 0.5 মাইল লম্বা সাম্প বা ডুবন্ত পথ, আর সেখানে দৃশ্যমানতা ছিল প্রায় শূন্য। চেম্বার 9 থেকে বের হওয়ার একমাত্র উপায় ছিল এয়ার ট্যাঙ্ক বা অক্সিজেনের বোতল নিয়ে দীর্ঘ ও বিপজ্জনক ডাইভ দেওয়া, যা থাইল্যান্ডের সেরা ডুবুরি নেভি সিলদের জন্যও ছিল প্রাণঘাতী। থাই নেভিসিল যারা উদ্ধারে সহায়তা করেছিল তারা কেবল খোলা সাগরে প্রশিক্ষণ নিয়েছিল, তারা কখনো খুব সরু জায়গায় ডাইভ দেয়নি। তাদের বিশেষজ্ঞ সাহায্যের প্রয়োজন ছিল। স্থানীয় গুহা অনুসন্ধানকারী ভার্ন আনসওয়ার্থ প্রথম দিন থেকেই উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। তিনি থাই কর্তৃপক্ষকে ব্রিটেনের সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন গুহা ডুবুরির তালিকা দিলেন। একটি এলিট টিম এসে পৌঁছালো, যার মধ্যে ছিলেন জন ভোলান্থেন, রিক স্ট্যান্টন, জেসন ম্যালিনসন এবং ক্রিস জুয়েল। তারা বিশ্বের সেই গুটি কয়েক মানুষের মধ্যে পড়েন যাদের থামলুয়াংয়ের ভেতরে কাজ করার মতো অনন্য দক্ষতা আছে। যখন আমরা বুঝলাম যে ছেলেদের জীবিত বের করার এটাই সেরা সুযোগ, তখন আমরা আমাদের সেরাটা দিয়ে বদ্ধপরিকর ছিলাম। একটি উদ্ধার পরিকল্পনা তৈরি হলো। প্রবেশ পথ থেকে গুহার প্রথম 0.5 মাইল ছিল শুকনো। এর শেষে চেম্বার 3, এটি হবে ডাইভ বেজ বা ডুব দেওয়ার ঘাঁটি। এখান থেকে 4 জন গুহা ডুবুরি প্লাবিত গুহার গভীরে যাবেন। 3 ঘন্টা পর তারা ফুটবল দলের কাছে পৌঁছাবেন। 4 জন ছেলেকে স্কুবা গিয়ার বা ডুবুরির সরঞ্জাম পরানো হবে। তারপর প্রত্যেক ডুবুরি 30 মিনিট বিরতি দিয়ে এক একজন ছেলেকে নিয়ে ফিরবেন। যদি সব পরিকল্পনা মতো হয় তবে 4 জন ছেলেকে বের করতে পুরো 1 দিন লাগবে। বের হওয়ার পথে প্রত্যেক ডুবুরি এবং ছেলের অতিরিক্ত এয়ার ট্যাঙ্কের প্রয়োজন হবে, তাই তারা গুহার মধ্যে 50টি ট্যাঙ্ক রাখলেন এবং 7 জন সাপোর্ট ডুবুরি সামকুলোর মাঝখানে অপেক্ষা করবেন সরঞ্জাম টানা ও চিকিৎসার সহায়তার জন্য। এটি ছিল এমন এক উদ্ধার পরিকল্পনা যা আগে হয়নি কখনো। সেখানে প্রায় 100 জন ডুবুরি ছিলেন। জরুরি পরিষেবা, ইউএস আর্মি এবং স্বেচ্ছাসেবকরাও ছিলেন। সবাই প্রথম আন্ডার ওয়াটার এক্সট্রাকশন বা পানির নিচ দিয়ে বের করে আনার জন্য প্রস্তুত। হঠাৎ রাত 1:30 মিনিটে একটি ট্র্যাজেডি ঘটে গেল। থাইল্যান্ড ব্রেকিং নিউজ, উদ্ধার অভিযানের সময় একজন সাবেক থাই নেভি সিল মারা গেছেন। সামান কুনান। তার কাজ ছিল গুহার ভেতরের সরু পথগুলোর বিভিন্ন পয়েন্টে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দেওয়া, যাতে উদ্ধারকারী ডুবুরিরা এবং আটকে পড়া বাচ্চারা শ্বাস নিতে পারে। সফলভাবে সিলিন্ডারগুলো রেখে তিনি যখন ফিরছিলেন তখন পথিমধ্যেই ঘটল বিপত্তি। যে মানুষটি অন্যদের জন্য শ্বাস পৌঁছে দিতে গিয়েছিলেন, ফেরার পথে তার নিজের সিলিন্ডারের অক্সিজেনই ফুরিয়ে গেল। পানির নিচেই তিনি জ্ঞান হারালেন। তার সঙ্গী ডুবুরি তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন না ফেরার দেশে। যে গুহা সেরা ডুবুরিদেরও মেরে ফেলতে পারে, সেখান থেকে ছেলেগুলো কি জীবিত বের হতে পারবে? থামলুয়াংয়ে ডাইভিং ইতিমধ্যেই একটি প্রাণ নিয়েছে। এটি সেই শিশুদের জন্য আরও বড় হুমকি যারা আগে কখনো ডাইভ দেয়নি। কিন্তু সবচেয়ে বড় বিপদ গুহায় ছিল না, ছিল ছেলেদের নিজেদের মাথার ভেতরে। আপনি যদি একজন অনভিজ্ঞ ব্যক্তিকে পানির নিচে নিয়ে যান, তবে তার আতঙ্কিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারা ডাইভিংয়ের মতো এমন ট্রমাজনিত পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নেবে, যেখানে চোখের সামনে নিজের হাতটাও দেখা যায় না? তারা যদি পানির নিচে আতঙ্কিত হয় তবে তারা শুধু নিজেদেরকেই মেরে ফেলবে না, তারা আমাদের মুখ থেকে রেগুলেটরও টেনে নিতে পারে। আমরা চাই না তারা মারা যাক, এবং আমরা নিজেরাও মরতে চাই না। তাই ডুবুরিরা এই উদ্ধারের সবচেয়ে চরম সিদ্ধান্তটি নিলেন। শিশুদের চেতনানাশক বা সিডেটিভ দেওয়া হবে। হ্যাঁ, তাদেরকে অজ্ঞান করে বের করে নিয়ে আসা হবে। ডাক্তাররা প্রতিটি শিশুর বয়স ও ওজন অনুযায়ী অ্যানেস্থেসিয়ার ভিন্ন ভিন্ন মাত্রা ঠিক করলেন। পৃথিবীতে এর আগে কেউ কখনো
অচেতন শিশুদের নিয়ে ডাইভ দেওয়ার চেষ্টা করেনি। এই বাচ্চাদের এমন পর্যায়ে অজ্ঞান করতে হবে যাতে তারা নড়াচড়া করতে না পারে কিন্তু বেঁচে থাকে, এবং তারপর তাদের ঠান্ডা পানিতে নামানো হবে। এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রস্তাব। আমরা যখন পরিকল্পনা করছিলাম তখন ভাবছিলাম হয়তো এই বাচ্চাদের কেউ কেউ মারা যাবে। চেতনানাশক ব্যবহার করায় গুহাডুবুরিরা আরও একটি জটিলতায় পড়েন। 5টি সাম্প নিয়ে প্রতিটি ছেলেকে বের করতে 3 থেকে 5 ঘন্টা সময় লাগবে, কিন্তু চেতনানাশকের নিরাপদ মাত্রার মেয়াদ মাত্র 1 ঘন্টা বা তার কম। তাই ছেলেদের জেগে ওঠা আটকাতে ডুবুরিদের আর কোনো উপায় ছিল না। উদ্ধারের মাঝপথেই তাদের ইঞ্জেকশন দিতে হবে কয়েকবার। আগে কখনো এটা করিনি, এবং হ্যাঁ, এটাই ছিল প্রথমবার। আমি অবশ্যই বেশ নার্ভাস ছিলাম। এবং সেটাও তারা করতে পারত কেবল গুহার শুকনো অংশে, সেই সামগুলোর মাঝখানে, পানির নিচে নয়। এমন কিছু যা ডুবুরির জেসন ম্যালিনসনকে বিপর্যয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছিল। প্রকৃতি উদ্ধারকারীদের পক্ষে ছিল না। আরও মৌসুমী বৃষ্টি ঘনিয়ে আসায় ডুবুরিরা থামলুয়াংয়ের ভেতরে রওনা হলেন। ছেলেরা 16 দিন ধরে মাটির নিচে ছিল। ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক গুহা ডাইভিং উদ্ধার অভিযান শুরু হতে যাচ্ছে। সবাই প্রার্থনায় ব্যস্ত। একটাই চাওয়া, ছেলেগুলো যেন ভালোভাবে বেরিয়ে আসতে পারে। আমরা সত্যি বিশ্বাস করতাম যে কিছু প্রাণহানি হবে। যদি দুজনেও জীবিত বের হতো তবে সেটাই হতো ভালো ফলাফল। সেই সাথে পুরো বিশ্ব তাকিয়ে আছে। উদ্ধারকারীরা চেম্বার 9-এর দিকে ডাইভ শুরু করলেন। জেসন ম্যালিনসন প্রথম উদ্ধার কাজ চালানোর জন্য স্বেচ্ছাসেবক হলেন। তার হাতে ছিল 14 বছর বয়সী প্রাচক সুথাম, যার ডাকনাম নোট। তারা নোটের বুকে একটি এয়ার ট্যাঙ্ক বা অক্সিজেনের বোতল বাঁধলেন এবং তাকে একটি ভাসা জ্যাকেট বা বুয়েন্সি ভেস্ট পরালেন, যাতে জেসন ধরার স্ট্র্যাপ পান যদি হাত ফসকে যায়। তাই একটি সেফটি টেদার বা দড়ি দিয়ে ছেলেটিকে উদ্ধারকারীর সাথে বেঁধে দেওয়া হলো। নোটের মাস্ক যাতে খুলে না যায় তাই জেসন নিজের শরীর দিয়ে ছেলেটির মাথা আড়াল করে রাখলেন, এবং সবশেষে দুজনের ভালোর জন্য নোটের হাত তার পুরো শরীরের দুপাশে বেঁধে দেওয়া হলো, যাতে সে জেগে উঠলে সমস্যা না করে। দুপুর 1টার দিকে জেসন এবং নোট তাদের প্রথম যাত্রা শুরু করলেন। ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক গুহা ডাইভিং। এটি প্রথম সাম্প, 1000 ফুট লম্বা, পানির নিচে, আর ডাইভ লাইন তাদের নিরাপদে ফেরার একমাত্র উপায়। সবচেয়ে বড় ভয় ছিল গাইডলাইন এবং ছেলেটির সাথে সংযোগ হারিয়ে ফেলা। আমরা ছেলেদের জন্য বিশাল দায়িত্ব অনুভব করছিলাম। একটি শিশুর জীবন আপনার হাতে। একটি শিশু যে ঘুমাচ্ছে, একটি শিশু যে পানির নিচে। আমি বেশিরভাগ সময়ই নার্ভাস ছিলাম। আধা ঘন্টা বিরতি দিয়ে বাকি 3 জন ডুবুরি আরও 3 জন ছেলেকে নিয়ে প্রথম সাম্পে প্রবেশ করলেন। জেসন এবং নোটের খুব বেশি পেছনে ছিলেন না ডুবুরি ক্রিস জুয়েল এবং 15 বছর বয়সী নিক। আলাদাভাবে প্রথম জুটি থামলুয়াংয়ের প্রথম সরু অংশের কাছে পৌঁছালো। একটি নিচু পথ, মাত্র 30 ইঞ্চি সরু, ভুল করার কোনো জায়গা নেই। ডাইভ লাইন অনুসরণ করা কঠিন ছিল, কারণ এটি গুহার দেওয়ালের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে। আমি প্রায়ই পাথরে ধাক্কা খাচ্ছিলাম এবং আমাকে পিছিয়ে এসে আবার অন্য ফাঁকা জায়গা দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করতে হচ্ছিল। একের পর এক ডুবুরিরা তাদের এই মূল্যবান আমানত নিয়ে সামগুলোর মধ্য দিয়ে পথ চললেন, এক হাতে দড়ি ধরে আরেক হাতে ছেলেদের। কিন্তু চেতনানাশকের প্রভাব কমতে শুরু করেছে। এমনিতেই এটি কঠিন পরিস্থিতিকে আরও প্রাণঘাতী করে তুলেছে। আমি একটা গভীর খালে ছিলাম। আমি একা ছিলাম এবং ছেলেটিকে রাখার মতো কোনো শুকনো জায়গা ছিল না, আর আমাকে তার উরুতে সিডেটিভ ইনজেকশন দিতে হয়। সামনে তাদের দ্বিতীয় সাম্প, পানির নিচে আরও 1000 ফুট। জেসনের সেখানেই ইনজেকশন দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি 2 হাতে শুকনো ব্যাগ খোলার চেষ্টা করছিলাম, কিন্তু ছেলেটিকেও নিয়ন্ত্রণে রাখতে হচ্ছিল। তাকে ধরে রাখা বেশ কঠিন ছিল। আমাকে পা দিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরতে হয়েছিল। ব্যাগ থেকে সব সিরিঞ্জ বের করার চেষ্টা করছিলাম। সেগুলো সব পানিতে ভাসতে শুরু করলো, আর আমি এগুলো ধরার চেষ্টা করছিলাম। আমি অবশ্যই খুব নার্ভাস ছিলাম এবং আমি কোনোভাবে তার পা উপরে এনে উরুতে সিডেটিভ দিতে পেরেছিলাম। 2 ঘন্টা ক্লান্তিকর যাত্রার পর উদ্ধারকারী এবং ছেলেরা 1 মাইল গুহা পাড়ি দিয়ে 4টি সাম্প পার হয়েছেন। কিন্তু এখনো পথ শেষ হয়নি। সামনে আছে শেষ সাম্পে ডাইভ এবং সবচেয়ে সরু জায়গা। ধীরে এবং সাবধানে ডুবুরিরা লাইন না হারিয়েই পার হলেন এবারের মতো। বিকেলের দিকে জেসন 5 ঘন্টা ধরে কেভিং এবং ডাইভিং করছিলেন।
চেম্বার 3-এ আন্তর্জাতিক উদ্ধারকারী দল তাদের অপেক্ষায় ছিল। ভেসে উঠতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। গুহার দড়িতে টান পড়ছে, তার মানে জেসন ছোট্ট নোটকে নিয়ে কাছাকাছি চলে এসেছে। চারিপাশ যেন স্তব্ধ হয়ে আছে। কি ঘটতে চলেছে? অবশেষে তারা ভেসে উঠেছে। অভূতপূর্ব উদ্ধার, সবার মাঝে স্বস্তির নিঃশ্বাস। অসম্ভব একটি উদ্ধার অবিশ্বাস্য সফল উদ্ধারে পরিণত হলো। বিশেষজ্ঞ কেভার এবং চিকিৎসকরা দায়িত্ব নিলেন। তারা নোটকে স্ট্রেচারে করে গুহার শেষ আধা মাইল পথ পার করলেন। প্রথম 4 জন ছেলে থামলুয়াং গুহা থেকে একে একে বের হয়ে এলো, সবাই জীবিত। উত্তেজনাটা ছিল অসাধারণ। এটা বেশ অবিশ্বাস্য ছিল যে আমরা প্রথম 4 জনকে বের করতে পেরেছিলাম। আমরা নিশ্চিত ছিলাম না যে পারবো। আরও 8 জন শিশু এবং কোচ ভিতরে ছিল। ডুবুরিরা দ্বিতীয় দলের জন্য ফিরে গেলেন। ঠিক একইভাবে আরও 4 জনকে নিয়ে যাত্রা শুরু করলেন এবং 6 ঘন্টা পর তারা ভেসে উঠলেন। এটি ছিল আরেকটি সাফল্য। উদ্ধারের জন্য আর মাত্র 4 জন ছেলে এবং কোচ বাকি ছিল, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। ক্রিস জুয়েল 11তম ছেলে 13 বছর বয়সী সোমপাং জায়ংকে নিয়ে ডাইভ দিচ্ছিলেন। 2 ঘন্টা পর ক্রিস শেষ সাম্পে প্রবেশ করলেন। এখানে একটি জায়গায় গাইডলাইন দড়িটি পাথরের সাথে আটকে অনেক টান টান হয়ে গিয়েছে। ক্রিসের জন্য লাইনের সেই টান খুব বেশি হয়ে গিয়েছে। ওই কোণা দিয়ে ঘোরার সময় সে হাত দিয়ে লাইনটা টানছিল, আর ওটা হঠাৎ আঙ্গুল ফসকে বাইরে গেল। পানের নিচের গুহায় লাইন হারিয়ে ফেলা মানে খুব খারাপ খবর। সে কিছুতেই দেখতে পাচ্ছে না কোন দিকে যেতে হবে। সময় ফুরিয়ে আসছে। ক্রিস এবং সিডেটিভ দেওয়া ছেলেটি দুজনেরই অক্সিজেন সরবরাহ সীমিত ছিল। আমি হাত দিয়ে হাতড়াচ্ছিলাম, লাইনটা ধরার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। সবচেয়ে জরুরি বিষয় হলো আতঙ্কিত না হওয়া। ক্রিস যখন লাইন খুঁজছিলেন তখন এটি হাতের নাগালের মধ্যেই ছিল, কিন্তু শূন্য দৃশ্যমানতায় এটি খুঁজে পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার। দীর্ঘ 4 মিনিট পর ক্রিস সেই গাইডলাইন দড়ি নয়, বরং একটি বৈদ্যুতিক তার খুঁজে পেলেন, যা উদ্ধারের শুরুর দিকে পাতা হয়েছিল। ক্রিসকে বাইরে নিয়ে যাওয়ার বদলে এটি তাকে আবার শুরুর দিকে ফিরিয়ে নিয়ে গেল। সে আগের শুকনো জায়গায় গিয়ে আবার দড়িটি খুঁজে পায় এবং তার উদ্ধার কাজ চালিয়ে যেতে থাকে। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও উদ্ধারকারীরা একে একে 13 জনকে বের করে আনলেন। কিছুদিন আগে এটা ভাবাই যায়নি। এটা অবিশ্বাস্য এবং চমৎকার। 13 জনের মধ্যে 13 জনই জীবিত উদ্ধার। তাদের বাবা মা, প্রতিবেশী, দেশবাসী তথা পুরো বিশ্বব্যাপী আবেগ অশ্রুতে ভরে উঠল। এ কান্না বিজয়ের, এ কান্না শান্তির। প্রকৃতির সাথে এক তীব্র লড়াইয়ের পর যন্ত্রণাদায়ক অপেক্ষার অবসান হলো। যা অসম্ভব মনে হয় তা সবসময় অসম্ভব নয়। কঠিন কাজ অর্জন করা যায় এবং আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে। আমাদের কেউ এটা দায়িত্ব থেকে করিনি, বরং তাদের বাঁচানোর আকাঙ্ক্ষা থেকে করেছি। 18টি দিন, 17 জন গুহাডুবুরি, 200টি অক্সিজেনের সিলিন্ডার, 1 মাইল লম্বা দড়ি, 20টি দেশের 10,000 স্বেচ্ছাসেবক এবং একটি মৃত্যু। এসব কিছুর পরেই 13 জন ছেলেকে গুহা থেকে বের করে আনা সম্ভব হলো। তিন মাস পর ব্রিটিশ টিভিতে ডুর, ক্রিস এবং জেসন সেই ছেলেদের সাথে পুনরায় মিলিত হলেন, যাদের জীবন তারা বাঁচিয়েছিলেন। আমি তাদের কারো নাম জানতাম না। আমি তাদের 1, 5, 9 এবং 13 নম্বর হিসেবে মনে রেখেছিলাম। আপনারা আমার হিরো। হৃদয়ের গভীর থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আপনাদের ভালোবাসি।